বিসমিল্লাহির রহমানির রহিম। মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এখানে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটা দেখে তোমরা কি বুঝলে? আসলে এটা হচ্ছে একটি যৌথ পরিবারের ছবি। আচ্ছা, এখন বলো তো, একটি পরিবারের বা বংশের ছোটদের ক্ষেত্রে তাদের পূর্বের বড়দের বা পুরুষদের কি বলা হয়? অবশ্যই পূর্বপুরুষ বলা হয় বা পিতৃপুরুষ বলা হয়। আজকে আমাদের পাঠ পিতৃপুরুষের গল্প, লিখেছেন হারুন হাবিব। হারুন হাবিবের এই পিতৃপুরুষের গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটি একটি কিশোর গল্প। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বলতে পারবে, ভাষা শহীদদের সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আমরা লেখক হারুন হাবিব সম্পর্কে জেনে নিই। হারুন হাবিব তিনি জন্মগ্রহণ করেন 1948 সালে জামালপুরে। তিনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনের সংবাদদাতা। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে প্রিয় যোদ্ধা, ছোট গল্প, সমগ্র 1971, এছাড়া আছে মুক্তিযুদ্ধে নির্বাচিত প্রবন্ধ, এছাড়া আছে ব্লাড অ্যান্ড ব্রুটালিটি। ঠিক আছে, এই হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম হারুন হাবিব সম্পর্কে। এবার তোমরা লেখক হারুন হাবিবের পরিচিতি নিজেরা একটু লেখার চেষ্টা করো মনে করে। এবার কিছু শব্দার্থ জেনে নিন। হানাদার বাহিনী। হানাদার বাহিনী হচ্ছে অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী। তিতিক্ষা, সহনশীলতা। সামরিক, সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয়। পিতৃপুরুষ, পিতা, পিতামহ, প্রপিতামহ প্রভৃতি হচ্ছে পিতৃপুরুষ বা পূর্বপুরুষ, অর্থাৎ তোমার বাবা, বাবার বাবা, তার বাবা, অর্থাৎ এই যে পিতা, বাবার বাবা হচ্ছে পিতামহ, তার বাবা হচ্ছে প্রপিতামহ। এরাই হচ্ছে পিতৃপুরুষ, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন। এবার আমরা পিতৃপুরুষের গল্পে হারুন হাবিব কি বলতে চেয়েছেন। আসলে এখানে এই গল্পে পিতৃপুরুষ বা আমাদের যে অতীত ইতিহাস, আমরা আমাদের অতীত ইতিহাস কেমন ছিল সেই অতীত ইতিহাস সম্পর্কে জানব, বা এই গল্পে লেখক হারুন হাবিব কিভাবে আমাদের অতীত ইতিহাস তুলে ধরেছেন সেই গল্পের মাধ্যমেই আমরা জানব। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাড়িতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না। গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। এখানে অন্তুর কথা বলা হয়েছে এবং অন্তুর মামার কথা বলা হয়েছে। গ্রাম খুব ভালো লাগে কার কাছে? অন্তুর মামার কাছে। অন্তুর মামার নাম কি? কাজল। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। সেখানে পড়তে পড়তেই যুদ্ধ বেঁধে গেল। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাত দিন এই গ্রাম সেই গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল, মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং, আরও কত কি। অন্তুর নানা কত বকতেন, বাবা এসব করিস নি, বিপদে পড়বি। বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। কাজল যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র 1971 সালে, তখন স্বাধীনতা যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধে কাজল মামা অংশগ্রহণ করে, ট্রেনিং নেয়, সম্মুখ যুদ্ধ করে। সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, বল এবারের 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। আরও বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। বুদ্ধিটা অন্তুর মার হলেও এমন একটি কৌশল চিন্তা করতে সে বেশ কদিন আগে থেকেই। কাউকে না জানিয়ে অন্তু চিঠি লিখেছে। সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে। আজ 18 তারিখ।
3 দিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। ওর কেন যেন বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক বা না শুনুক তার কথা রাখবেই, আসবেই সে ঢাকা। অন্তু বরাবর রাত 9টা 9:30টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ রাত সে 10টার উপরে জেগে থাকলো। মা বললেন, ঘুমাতে যাসনি কেন? অন্তু খুলে বলে না কিছু। 11টা বাজতেই কিন্তু ঘুম চোখে বন্ধ হয়ে আসে ওর। লেপের নিচে ঢুকতে ঢুকতে সে কি গভীর ঘুম। এরপরে ভোরবেলা সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। লেপ থেকে বেরিয়ে এক লাফে উঠে বসলো সে বিছানায়। মামা বললেন, ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে এলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ, তা তো জানো মামা, 2 দিন বাদেই 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরোবো তোকে নিয়ে। যেখানেই যেতে চাস সেখানেই যাব। 5 দিন আমি ঢাকায় থাকবো, তার মধ্যে 4 দিনই তোর সাথে। যেখানে যেতে চাইবি যাব, যত গল্প শুনতে চাস শোনাবো। 1971 সালের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, কিভাবে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কাজল মামা সেই কথাও বলা হয়েছে। Distinguished representative of India. More than 10 million people have so far sought shelter in our territory. Deputy Premier and Foreign Minister of Pakistan. We are not going to quibble over the number, but whatever the number, we are prepared to take back genuine citizens of Pakistan. Representative of the United States. For the return of the refugees to their home, the Pakistan government was willing to meet with an appropriate representative of the so-called Bangladesh. 1971 সালের চিত্র ছিল এটা প্রামাণ্য চিত্র। কিভাবে মানুষ বাড়িঘর ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। পাকিস্তানি বর্বরতা এবং নির্মমতার শিকার এই মানুষগুলো, আমাদের বাংলাদেশের মানুষগুলো, কিভাবে তারা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিল, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। কারণ পাকিস্তানি মিলিটারিরা এদেশের গ্রামে গ্রামে বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, হত্যা, মানুষকে ধরে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলতো, বাড়িঘরে বাজারে আর আগুন জ্বালিয়ে দিত। মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে শরণার্থী হয়ে। প্রায় 1 কোটি মানুষ মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই বিভীষিকাময় চিত্র 1971 সালে হয়েছিল। সেই গল্প আজকের তরুণ প্রজন্ম শুনতে চায়। অন্তু তার মামার কাছ থেকে সেই যুদ্ধের গল্পই শুনতে চেয়েছিল। এরপরে মোহাম্মদপুরে নূরজাহান রোড থেকে একটি রিকশায় চাপলো অন্তু আর কাজল মামা। লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিকশা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম 7 মসজিদ রোড। জানিস? কি যে বলো মামা, জানবো না কেন? ঠিক আছে, বল দেখি 7 মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটা? তা তো ঠিক জানি না। এই জন্যই বলছিলাম, অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। অতীত মানে আমাদের আগের দিন, পুরনো দিনের ওপরেই তো বর্তমানের দিন রাত গড়ে ওঠে। কাজল মামা সংক্ষেপে বললেন, এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর, মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে। সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে 7 গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম হয়েছে 7 মসজিদ রোড। রিকশাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ, পড়তাম একদিন। তুই জানলি কি করে? মা বলছিল, তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছো। অন্তু, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আর এক দেশে, মানুষের লোভে লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকবার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য। 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। দেখতে দেখতে রিকশাটা রোকেয়া হল আর শামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো। কাজল মামা বললেন, এই যে ডান পাশে বিল্ডিংটা দেখছিস, ওটার নাম কি জানিস? না। জগন্নাথ হল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুমি থাকতে এখানে? না, আমি থাকতাম হাজী মোহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের অনেক
কয়েক শত ছাত্রকে ওই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। কেন? কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিকশার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। আচ্ছা, এবার তোমাদের কাজ হচ্ছে যুদ্ধ আর মুক্তিযুদ্ধ বলতে কি বোঝো সেটা লিখবে। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের পাশে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে এসে রিকশার ভাড়া মিটিয়ে কাজল মামা দাঁড়ালো। দুদিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্ত এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে। ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছে তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে, অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে। আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। স্বাধীনতা যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়, 1 কোটি মানুষ বা শরণার্থী হয় ভারতে গিয়ে আশ্রয় নেয় ভিটেমাটি হারিয়ে। এই যে শহীদরা যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আর 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার। মামাকে বলে, মামা এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আসবো, গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়েই আসবো বলতো অন্তু। বলো তো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন, বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু, তোর উত্তরে খুব খুশি হয়েছে আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে। নারে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে আচ্ছা, অন্তু জিজ্ঞাসা করলো তার মামাকে, মামা তুমিও তখন এখানে ছিলে? তখন বললো যে নারে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড়, ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করব। অতীতের স্মৃতি মনে রাখতে হবে, অতীতের যারা অবদান রেখে গেছে তাদের কথা স্মরণ করতে হবে, তারাই হচ্ছে আমাদের পিতৃপুরুষ, তারাই আমাদেরকে পথ দেখিয়েছে। কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের উপরে ওঠে। মামার কাছে 21শে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজের জাতির অতীত সংগ্রামের আরও কাহিনী জানতে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্তু বলে, তুমি আমাকে আরও কাহিনী বলো মামা। 21শে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরও বলবো, আজ শুধু এটুকুই বলি, এই 21শে ফেব্রুয়ারির শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ। কারণ 1947 সালে দেশ ভাগের পর প্রথম ভাষার আন্দোলন হয় এবং ভাষার জন্য আমরা বাঙালি জাতি জীবন দিই। পৃথিবীর ইতিহাসে খুব কম জাতি আছে যাদের ভাষার জন্য জীবন দিতে হয়েছে। একমাত্র বাঙালি জাতি, তারা ভাষার রক্ষার্থে, রাষ্ট্রভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। শুধু তাই নয়, 21শে ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রাম আরও 19 বছর ধরে চলে। এই 19 বছরে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কোল খালি হয়ে যায়। তারপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়েই বলবে, ঠিক তো? ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতো পরে নেয়। ফিরে আসার সময় মামা বলেন, অন্তু চলো আমরা দুজনে 1 মিনিট দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারির শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় অন্তু আর কাজল মামা। তাহলে আমরা আমাদের পূর্ব ইতিহাস, পিতৃপুরুষের ইতিহাস জানলাম, আমাদের বাংলাদেশ গড়ার ইতিহাস জানলাম। বাংলাদেশ গড়ার প্রথম যে সোপানটা ছিল সেটা হচ্ছে
ভাষার আন্দোলন, ভাষা আন্দোলনের মাধ্যমে জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছে, রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। নানা সংগ্রাম, নানা চড়াই উতরাই, নানা বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাঙালি স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। এটাই হচ্ছে আমাদের এই অতীত ইতিহাস, বাঙালির অতীত ইতিহাস, আমাদের পিতৃপুরুষ যা করেছে সেই কাহিনী। এবার তোমাদের কাজ, তোমরা নিজেরা চেষ্টা করো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে আমাদের কি কি করা উচিত। 10টি বাক্যে লেখো নিজে নিজে, তোমাদের জয়ের কাজ করার দরকার নাই, নিজে নিজে করো। মূল্যায়ন, মোগল আমলে ঢাকার নাম কি ছিল? তোমরা চেষ্টা করো। 1971 সালে কাজলের মামা কোথায় পড়তো? রাস্তাটির নাম 7 মসজিদ নাম হয়েছে কেন? ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর কেন হয়েছিল? অতুর মামা কোন হলে থাকতেন? মহান 21শে ফেব্রুয়ারি কি দিবস? 1952 সালে কি আন্দোলন হয়েছিল? ভাষা আন্দোলনে কারা কারা শহীদ হন? অন্তুর মামা কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল? অন্তু ও কাজল মামা নীরবে কি করলো? আচ্ছা, আমরা মূল পাঠ থেকে এগুলো পড়েছি, তোমরা এবার নিজে নিজে খাতায় লেখার চেষ্টা করো উত্তরগুলো। এবার তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে তোমার গ্রাম বা মহল্লার যে কোনো একজন মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত জীবনী কমপক্ষে 15টি বাক্যে লিখো। আচ্ছা, আমাদের অতীত ইতিহাস জানতে হবে। আমাদের পূর্বপুরুষরা যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা যুদ্ধ না করলে দেশটা স্বাধীন হতো না, আমরাও স্বাধীনভাবে বেঁচে থাকতে পারতাম না। সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে হবে, তাদের কাছে যুদ্ধের কাহিনী, যুদ্ধের ঘটনা, তাদের জীবনী, তারা কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করলো, যুদ্ধে গেল, এইগুলো আমাদেরকে জানতে হবে। তোমরা নিজেরা চেষ্টা করবে তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের গ্রাম মহল্লায় বা তোমাদের পরিচিত কোনো মুক্তিযোদ্ধা আছে কিনা তার কাছ থেকে এগুলো জেনে লিখা। ঠিক আছে? এটা বাড়ির কাজে খাতায় জমা দিতে হবে না, তোমরা নিজেরা লিখে রাখবে বাসায়। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।